নমস্কার। আজ আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প জলকুমারী, অনিল ঘোড়াইয়ের লেখা। পাখি পড়ানোর মতো করে কথাগুলো শিখিয়ে দিয়েছিল আশালতা। খুব মন দিয়ে শুনছিল সরলা। যত শুনছিল ততই যেন ভয়। এ ভয় আর কাটতে চায় না কিছুতে। খেতে বসে গল্প নিয়ে ঘেমে গেল সে। আশালতা পাখার বাতাস করা থামিয়ে প্রসঙ্গ বদলালো। আজ তোর বেতন হবে, মন্টুর জন্য কিছু নিয়ে আসিস। মা না মনে করিয়ে দিলেও সরলা ভাইয়ের জন্য কিছু আনতো। মা আর ভাই ছাড়া এ সংসারে তার আর কেউ নেই। তাড়াহুড়ো করে খেতে গিয়ে বিষম খেল সে। আশালতা মেয়ের মুখের দিকে তাকিয়ে সতর্ক করে বলল, তাড়াহুড়োর কিছু নেই, নটার লোকালের এখনো দেরি আছে। গলায় আটকে যাওয়া ভাতগুলো দুঢোক জলে নামিয়ে সরলা আবার সরল চোখে মায়ের দিকে তাকালো। চোখ থেকে ভয় মোছেনি পুরোপুরি। রোজই অফিসে যাওয়ার সময় তার এমন হয়। কোথা থেকে একটা ভয় এসে বুকের ভেতরে জুড়ে বসে, আর নামতে চায় না। ভয়টা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রক্তে, সারা শরীরে। আশালতার তীক্ষ্ণ অনুসন্ধিৎসু চোখ সব কিছু লক্ষ্য করে, কিন্তু মুখ ফুটিয়ে সে মেয়েকে কিছু বলতে পারে না। দুগ্রাস খেতে বাকি ছিল। মাখা ভাতগুলো কোনো মতে গিলে নিয়ে সরলা একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করালো। কপালে টিপটা লাগিয়ে গলায় দুপোঁজ পাউডার দিল। যা গরম, পাউডার না দিলে ঘামে প্যাচ প্যাচ করে গোলা। সারাদিন জুড়ে অস্বস্তি। চুয়ানো ঘামে বুক, পিঠ, গলা, এমনকি চোখের কোলও ভিজে যায়। ছোট রুমালটায় ঘাম মুছলে সেটা ভেজা জল কাপড়ের চেয়েও নেতিয়ে পড়ে। যে গরমকে সহ্য করতে পারে না, সেই গরমে তার বুকের ভাত জোগায়। মন্টু সাইকেলে পাম্প দিয়ে তৈরি ছিল। দিদিকে স্টেশন অবধি পৌঁছলে তার ছুটি। আবার সেই সন্ধ্যের সময় সে আসবে স্টেশনে দিদিকে নিতে। অনেকটা রাস্তা, অতটা পথ দিদি একা হেঁটে যাবে কি করে? সে এলে ভরসা পায় দিদি। সাজাগুজা সেরে সরলা যখন বাইরে এলো, তখন রীতিমতন ফুটফুটে রোদ পুরো উঠোন জুড়ে। রোদ যত বাড়বে ততই মনের জোর বাড়বে সরলার। প্রতিদিন ঘর থেকে বেরিয়ে সে আকাশের দিকে তাকায়। গ্রীষ্মের রাগী সূর্যটাকে সে মনে মনে প্রণাম করে। বিড়বিড় করে বলে, হে সূর্য দেবতা, তুমি আকাশ জুড়ে রাজত্ব করো। তোমার তেজ পুড়িয়ে ছারখার করে দিক পৃথিবী। তোমার তেজ যতদিন থাকবে ততদিন তো আমার চাকরি। এই স্বার্থপর ভাবনা সরলাকে প্রতিদিন একটু একটু করে কামড়াতে থাকে। মনে মনে সে নিজেকে খুব ছোট ভাবতে শুরু করে। আগে সে এমন ছিল না। চাকরিটা পাওয়ার পরে মতিগতি পাল্টে গেল পুরোপুরি। গ্রামের মাইতিবাবুর বাড়িতে দুবেলা কাজ করে তার মা। সেই মাইতিবাবুর দয়ায় সরলার এই জল দেবার চাকরি। রেলের খাতায় নাম ওঠা যার তার ভাগ্যে হয় না। ফলে গর্বিত আশালতা সুসংবাদটা শুনে ঠিক করে প্রণাম করেছিল মাইতি মশাইকে। আত্মতুষ্টিতে ভরপুর মাইতি মশাই বলেছিলেন, এর জন্য আমার কোনো হাত নেই, সব ভগবানের হাত। এই সংসারে মানুষের ইচ্ছায় কিছু হয় না, সব তার ইচ্ছেই হয়। মাইতিবাবু আশালতার কাছে আসল সত্যটা গোপন করেছিল। সরলার নাম উঠেছে রেলের খাতায়, একথা সত্যি, কিন্তু সে নাম বড় ক্ষণস্থায়ী। এই সত্যটুকু চেপে গেছেন বেমালুম। আশালতা লেখাপড়া জানে না, তাকে মাইতিবাবু ভাবে বোঝাবেন? চাকরির মার প্যাচ, যার পেটে কালির আঁচড় নেই, সে তো সব শুনে ভ্যাল ভ্যাল করে তাকাবে। চাকরির আসল সত্যটা মাইতিবাবু সরলাকে বলেছিলেন সরাসরি। সরলা মুখ নিচু করে শুনেছিল তার কথা। মাইতিবাবু নাকে রশ্মি গুঁজে বলেছিল, চাকরি তোর হলো ঠিকই, কিন্তু এ চাকরি তো চিরদিনের নয়। আকাশ থেকে বর্ষা ঝরলে তোর চাকরি চলে যাবে।
তুই আবার বেকার হয়ে যাবি। 8 ক্লাস অব্দি পড়া সরলা এক কথায় কোনো মানে বোঝে না। মাইতিবাবু তাকে বুঝিয়ে বলেছিলেন, তোর কাজ হলো রেলের বাবুদের জল দেওয়া। এই গরমে তুই সবাইকে জল খাওয়াবি। বর্ষা পড়লে গরম কমবে, তখন তোর আর জল খাওয়ানোর দরকার নেই। রেলের খাতা থেকে তখন তোর নাম কেটে যাবে। শর্তটা মেনে নিতে কষ্ট হলো সরলার। মাত্র ক মাসের জন্য চাকরি। বর্ষা পড়লে পৃথিবী জুড়োয়, তখন তার চাকরি নট। রোজ ঘর থেকে বেরোনোর সময় সরলার তাই চোখ চলে যাবে আকাশে, আর ভয়টা আসন পিড়ি পেতে বসবে মনের উঠোনে। সে জানে প্রকৃতির উপর তার কোনো হাত নেই। উপরওয়ালা মারলে তার আঘাত কে সইবে। বাবা হলধর হাল বইতো মাইতি বাবুদের খেতে। বাবা বেঁচে থাকতে তখন কোনো ঝড়ঝাপটা তার গায়ে লাগেনি, বরং বই বগলে নিয়ে সে স্কুলে যেত, হাসপাতালে নার্স হবে বলে। হলধরও চাইতো তার মেয়ে নার্স হোক, সবার সেবা করুক। সে যা পারেনি তার মেয়ে তা করে দেখা। পড়াশোনায় সরলার মাথা নেওয়া খারাপ ছিল না। তাদের অভাব অনটনের কথা গ্রামের সবাই জানতো। ওই মাইতিবাবু সুপারিশে তার ফুল ফ্রি ছিল স্কুলে। মন্টুও তখন স্কুলে যেত তার সাথে। আশালতা ঘরের বাইরে বেরোতো না। বেশ সুখের ছিল সংসার। সাপের কামড়ে হলদর যদি পশ্চিম মাঠে না মারা যেত, তাহলে এতদিন মেদিনীপুর সদরে ট্রেনিং নিয়ে সরলা হয়ে যেত পুরোদস্ত নার্স। মন্টুও কলেজে পড়তো এতদিন। সাজানো বাগান পোকায় কেটে দিলে দুঃখ কার না হয়। সাইকেলের কেরিয়ারে বসে সরলা ভাবছিল অতীতের দুঃখ ধোয়া দিনগুলোর কথা। নতুন কাজে তার মন বসেছে পুরোপুরি। এ কাজে হাঙ্গামা নেই, কেবলই সেবা। সে নার্স হতে পারেনি, এর জন্য তার কোনো দুঃখ নেই। এখন সে সবাইকে জল দেয় পিপাসার। মাটির হাঁড়িতে জল ভরে রাখে অফিস খুললে। কুজো চারটে ভর্তি রাখে সে। কুজোর ঠান্ডা জল এই অফিসের সবাই পছন্দ করে। কাঁচের গ্লাসগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তার কাজ ছিল নিত্যকার। মাইতিবাবু চেয়ারে বসে জল চাইবে। তার জল খাবার গ্লাস আলাদা। ড্রয়ার খুলে গ্লাস বের করে দিলে সরলা কলতলায় যায় গ্লাস ধুতে। গ্লাস সাফ শুধরো না থাকলে মাইতিবাবু চেনা জানা হলেও কথা শোনাতে ছাড়েন না। কেউ কাজে ফাঁকি দিলে মাইতিবাবু তাকে ছেড়ে কথা বলেন না। সাইকেল টানতে গিয়ে হাঁপিয়ে উঠেছিল মন। ওর পাতলা ছিট কাপড়ের জামাটা ভিজে গিয়েছিল ঘামে। চিট আঠার মতো ঘামে লেপ্টে গিয়েছিল জামা। গলা, বুক, পিঠ কেমন স্যাঁতস্যাঁতে। পরনের ফুল প্যান্টটাও হাঁটুর কাছে ঘামে ভেজা। ওকে দেখে মায়ায় চোখ দুটো ভরে উঠল সরলা। সেদিন কোথায় কোথায় মন্টু বলেছিল, দিদি, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাকে একটা রোদ চশমা কিনে দিবি? তোকে স্টেশনে পৌঁছে বাড়ি ফিরতে আমার চোখ দুটো জ্বালা পোড়া করে। আমি খালি চোখে সূর্যের দিকে তাকাতে পারিনি। মন্টুর কথা মন দিয়ে শুনছিল সরলা। একটা গগলসের দাম 30-42-এর কমে হবে না। তাদের সংসারে কালো চশমা চোখে দিয়ে ঘুরে বেড়ানো নয়ন শোভন নয়। 10 লোকে 10 কথা বলবে। লোকে খোঁচা মারা কথাকে ভীষণ ভয় পায় সরলা। আশালতার কোনো চাহিদা নেই, তার দিন চলে গেলেই হলো। মায়ের শাড়িটা পুরনো, জায়গায় জায়গায় ফেসেছে। সাদা শাড়ি বহু ব্যবহারে শুদ্ধতা হারিয়ে এখন ভীষণ লালচে। সরলা ঠিক করে রেখেছে প্রথম মাসের বেতন পেলে মাকে সে একটা চওড়া কালো পাড়ের শাড়ি কিনে দেবে। যেতে আসতে মায়ের কোনো ভালো শাড়ি নেই। উঁচু বলে সাইকেল ঘোরাচ্ছিল ধীর তালে। সরলা ক্যারিয়ারে ঝাঁকুনি দিয়ে নেমে পড়েছে রাস্তায়। মন্টু পিছন ঘুরে তাকালো। নামলি কেন? বস বস, গাড়ির সময় হয়ে যাচ্ছে। রোশনের গেট পেরিয়ে ওরা যখন স্টেশনের কাছে এসে দাঁড়ালো, তখন ঘেমে নে মন্টু একেবারে কাক ভেজা। ওর মাথার চুলগুলো থেকে
জল গড়াচ্ছিল, গলার কণ্ঠা নড়ছিল ধূপো বকের মতো। রুগ্ন শরীরে হাঁপু ধরা ভাব। সরলা একটা টাকা দিল তাকে তরমুজ খাওয়ার জন্য। মন্টু টাকাটা নিল না। সরলা জোর করাতে সে বলল, তুই বাইরে যাচ্ছিস, টাকাটা তোর কাছে রাখ, তরমুজ আমি মন করলেই খেতে পারি। ভাইয়ের এই দায়িত্ববোধ ভালো লাগলো সরলা। রুমালে ঘাম মুছে নিয়ে সে নিঃশ্বাস ছেড়ে বলল, আর কোথাও যাস নে, সোজা ঘর চলে যাবি। আমি সন্ধ্যের ট্রেনে ফিরবো, তোর আর স্টেশনে আসার দরকার নেই, আমি হেঁটেই চলে যাব। মন্টু চলে যাবার পর আবার একা হয়ে গেল সরলা। এই নতুন জীবন তার কাছে বড় আশ্চর্য মনে হলো। গ্রামে থাকলে সে তো একটা কুয়োর ব্যাঙ ছাড়া আর কিছু নয়। বাইরে না বেরোলে কারুরই চোখ মুখ খোলে না, চালাক চতুরও হয় না। মাত্র 1 মাসে সে অনেকটা গ্রাম্যতা ছেড়ে ফেলেছে। সহজে কেউ তাকে গ্রামের মেয়ে বলে অবজ্ঞা করতে পারবে না। এর একটাই কারণ, তার শারীরিক গঠন। হলদর ছিল লম্বা চওড়া মানুষ, গায়ের রং কাঁসার মতো। সরলা বাবার রং পায়নি, তবে তার নাক, চোখ, মুখ কাঁচরঙা শরীরের সাথে পাঞ্চুনের মতো মানিয়ে যায়। শাড়ি পরলে তাকে অনেক বড় দেখায়। নিজেকে তার মনে হয় কুড়ি ধরা গাছ। কচি পাতার হিল্লোল তার রক্তে। দু চোখ জুড়ে মায়া আর কাজল। আশালতা টাইট করে চুল বেঁধে দেয় রোজ। রোজই চুল বাঁধার সময় বলে, চাপানের চুল নিয়ে তোর কষ্ট হয় না? বেনে দুটো পিঠের উপর চড়া ফেলা কালো মাটির পথ। আশালতা মুগ্ধ হয়ে দেখে তার নিজের চুলে এখনো পাক ধরেনি। হলধর গর্ব করে বলতো, এত চুল তোমার, আমি পারবো তো নারকেল তেল জোগাতে? কথা শুনে হাসতো সে। যে খাই চিনি, তাকে জোগায় চিন্তামণি। সরলা রেশমি চুলগুলো ওকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এই ফুল ফোটানো বয়সে। নিজের মেয়েকে দেখে নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যায় আশালতা। মেয়ে তার সুন্দরী না হলেও নজর কাড়া। মাইতি মশাই বলেছেন, তোমার মেয়ের বিয়ের জন্য ভেবো না, ওর পাত্র আমি ঠিক করে দেব। লোকের কথা শুনে চিন্তা কমেছে আশালতার। মাইতি বাবুর মতো লোক যখন মুখ ফুটিয়ে বলেছেন, তখন মেয়েকে নিয়ে তার না ভাবলেও চলবে। আজ অফিসে পৌঁছতে আধ ঘন্টা দেরি হয়ে গেল সরলার। দুজন স্টাফ পুজোর জল গড়িয়ে খেয়েছে নিজের হাতে। ওদের একজন ইউনিয়নের লোক। জল খেয়ে ফিরে যাবার সময় মাইতিবাবুকে কথা শোনালো, ওয়াটারম্যান এখনো আসেনি, ও ছুটি নিয়েছে বড়বাবু। চশমার কাঁচ মুছে মাইতিবাবু সরলাকে খুঁজছিলেন। না দেখতে পেয়ে বিরক্ত হয়ে বললেন, কই, এখনো দেখছি আসেনি, মনে হয় গাড়ি লেট আছে। ওকে আগের লোকালে আসতে বলুন। গজগজ করতে করতে ইউনিয়নের লোকটি চলে যেতেই হন্তদন্ত হয়ে অফিসে এলো সরলা। দেরিতে আসার জন্য তার সংকোচের শেষ নেই। মাইতিবাবুর মুখোমুখি দাঁড়াতে ভয় করে। জলের হাঁড়ি নিয়ে সে যখন চাপা কলের দিকে যাচ্ছিল, তখন মাইতিবাবু তাকে ডাকলেন, সরলা, এদিকে আয়। ভয়ে ভয়ে মাইতিবাবুর মুখোমুখি দাঁড়ালো সে। মাইতিবাবু ধমক দিয়ে বললেন, দেরি করে এলে চলবে না, বলে দিচ্ছি, এটা অফিস, এখানে সময় মেনে সবকিছু চলে। সরলা মুখ নিচু করে দাঁড়ালো। কোনো উত্তর সে দিল না। বড়দের মুখের উপর কথা বলার স্বভাব তার নেই। আশালতা মূর্খ হলেও শিষ্টাচার শিখিয়েছে সরলাকে। মাইতিবাবুর নিজের কাজে মন দিতেই সরলা চলে গেল জল আনতে চাপা কলে। পুজো আর হাঁড়িতে জল ভরার সময় কোমরের কাছে শাড়িটা ভিজে গেল বিশ্রীভাবে। এখন যা গরম, তাতে ভেজা শাড়ি গায়ে গায়ে শুকিয়ে যাবে। রোজই এমন হয়। অতএব ভেজা শাড়ি নিয়ে সরলা আর ভাবলো না। এখনো অনেক কাজ পড়ে আছে। বাবুদের টেবিল থেকে গ্লাস নিয়ে জল ভরে দিতে হবে তাকে। এরপর কেউ কিছু বললে সব শুনতে হবে তাকে। তবে মেয়ে বলে বাবুরা তার উপর সদয়। ওদের স্নেহ ভালোবাসায়
সরলাও মুগ্ধ। অফিসে পে ক্লার্ক এসেছে বেতন দিতে। পুরো অফিস ঢিলেঢালা। মাইতিবাবু চেয়ারে বসে সিগারেট ধরিয়েছেন আমেজ করে। সরলাকে বকুনি দেওয়ার পর থেকে তিনি সুযোগ খুঁজছিলেন মেয়েটাকে বুঝিয়ে বলবেন। অফিসে তিনি কারুর জ্যাঠামশাই নন, বড়বাবু। সবার শেষে মাইনে নিল সরলা। সামান্য কটা টাকা হাতে ধরে পুরো পৃথিবীতে হাতের মুঠোয় আনার শক্তি পেল সে। নতুন কড়কড়ে টাকাগুলোয় এত শক্তি লুকিয়ে থাকে, আগে সে জানতো না। টিফিনের সময় মাইতেবাবু কাছে ডাকলেন সরলাকে। সস্নেহে বললেন, তখন বকেছি বলে মন খারাপ করিস নে। এত বড় অফিসটা আমাকে ম্যানেজ করতে হয়। তোর নামে যদি কমপ্লেন হতো তাহলে বড় সাহেব রেগে যেতেন। আমি বহু কষ্ট করে তোর নামটা ঢুকিয়েছি। আমি চাই না আবার আগামী বছর তোর নামটা কাটা যাক। সরলা সব বুঝলো। নিষ্প্রভ গলায় বলল, গাড়িটা অনেক দেরিতে এলো। স্টেশন থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি, তবু তো দেরি হয়ে গেল। কাল থেকে আর দেরি হবে না, আমি আগের ট্রেনেই আসবো। টিফিন খাওয়ার সময় সরলা রোজ গিয়ে বসে শান বাঁধানো অশ্বত্থ গাছটার গোড়ায়। বেশ ছায়া থাকে ওখানে। মালতী, রূপা আর কমলা আসে। ওদের সাথে গল্প করে ঘন্টাখানেক সময় কোথা দিয়ে হারিয়ে যায়। মালতীর কথাবার্তা খুব চোখা চোখা। ওদের ঘরে টিভি আছে, ওর বাবা রেল অফিসের পিয়ন, বোনাস পায়, পাস পিটিও সবই। রোজ এসে সিনেমার গল্প করে, নতুন নায়ক নায়িকার নাম সব মুখস্থ। কমলা কমলা লেবুর মতো গুটিয়ে রাখে নিজেকে। একটু লাজুক, খুব কম কথা বলে। তবে কথা বলা একবার শুরু করলে বোঝা যায় ওর ভেতরের সতেজ মনটাকে। রূপা দেখতে শুনতে মন্দ নয়, তবে তার নাক মোটা। তবুও রূপের অহংকার আছে। রেল কলোনির কোনো একটি ছেলে তাকে নাকি কথা দিয়েছে চাকরি পেলেই বিয়ে করবে। ওরা তিনজন যুক্তি করে সরলার পিছনে লাগে। ঠাট্টা করে বলে, তুই দেখতে শুনতে খারাপ নয়, এখনো তোর কপালে ছেলে জুটলো না। তোর মতো চেহারা থাকলে দেখতিস কত ছেলেকে নাকে ঝামা ঘষে দিতাম। মাত্র কয়েক মাসের এরা একে অপরের মনের কাছাকাছি। ওরা প্রত্যেকেই জল দেয়। ওরা জানে ওদের চাকরি মাত্র কয়েক মাসের। রূপা এসব নিয়ে মাথা ঘামায় না। সে জানে তার চাকরি পাকা নয়, তবু কোথায় কোনো ভীতি নেই। রুটি আর আলু ভাজা খেতে খেতে সে বলবে, মানুষ জানে সে মরবে, তা বলে কি সে হাসবে না, খেলবে না? জল দেবার চাকরি, জল পড়লেই খতম। সব জেনে শুনে আমি কেন মুখ শুকিয়ে থাকবো? মুখ শুকনো আমার ধাতে নেই। আমি যতদিন বাঁচবো ঠোঁটে হাসি ঝুলিয়ে বাঁচবো। রূপার কথাগুলো মনের জোর ফিরে পেল সরলা। চাকরি হারানোর ভয় তার মনকে ক্ষত বিক্ষত করতে পারে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এই কবিতা তার পড়া। তবু মাঝে মাঝে তার যে কি হয় সে নিজেও জানে না। মায়ের দুঃখ দুর্দশার কথা তার বেশি করে মনে পড়ে। জ্ঞান পড়ার পর থেকে মাকে সে হাসতে দেখেছে খুব কম। মাইতেবাবু না থাকলে তাদের সংসারটা ভেসে যেত। দায়ে অদায়ে ওই মানুষটাই পাশে দাঁড়ায় তাদের। সরলার চাকরির ব্যাপারে মাইতিবাবুর প্রচ্ছন্ন হাত। হলোই বা কদিনের চাকরি, তবু তো চাকরি। এই বেকারত্বের যুগে এমন সুযোগই বা কজন পায়। চারজনের টিফিন ভাগাভাগি করে খায়। মালতী উপমা বানিয়ে এনেছে ঘর থেকে। সুজির মধ্যে সবুজ কারি পাতা, তাতে সরু সরু করে আলুর অংশ। খেতে বেশ স্বাদ লাগে সরলার। এর আগে সে এমন খাদ্য খায়নি। ভেতরের উচ্ছ্বাস না চাপতে পেরে সে বলল, এটা কিভাবে বানাস রে? তার কথা শুনে হো হো করে হেসে উঠল মালতী। অসাবধানে আঁচল তার খসে পড়ল কোলের উপর। লজ্জা পেয়ে হাসি থামিয়ে আঁচল তুলে নিয়ে সে নিগুড়ো চোখে সরলার দিকে তাকালো। সাইকেল স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছিল পরেশ। ও বড় সাহেবের পিয়ন।
এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পেয়ে চোখ ছানা বড় করে তাকালো সে। আসলে পরেশ মালতীকে দেখছিল না, দেখছিল সরলাকে। সরলাকে দেখে তার যে কি হয় সে নিজেও জানে না, শুধু বুঝতে পারে না বুকের ভেতরে ভূমিকম্প হচ্ছে। জ্বর আসার আগের মুহূর্তে মানুষ যেমন ঝিম মেরে যায়, তেমনি কাঁপুনি ধরা চাহনি। সরলাও কেঁপে ওঠে, চোখে চোখ ফেলে। তড়িৎ প্রবাহ বুঝি তার শরীরকেও ঝাঁকিয়ে দেয়। পা থেকে মাথার চুল পর্যন্ত সবখানে একটা লজ্জা ভয়। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে, চোখের মনি চঞ্চল হয়ে ওঠে। তখন রোদ লাগে বেশি, হাওয়া লাগে বেশি, সবকিছুই বেশি বেশি। আজও চাপা কলতলায় পরেশের সাথে দেখা হয়েছিল সরলার। সে আগে থেকে জানতো পরেশ কলতলায় থাকবে। কলে মুখ লাগিয়ে জল খেয়ে আবার গিয়ে বসলো টুলটায়। কোনো কথা বলবে না, শুধু দু চোখ মেলে দেখবে। তার দেখা এক স্বতন্ত্র দেখা, এমন বুঝি কেউ তাকাতে পারে না। চোখে চোখ বেঁধে গেল। সরলাও দেখে পরেশকে। ওই কালো চোখের যে ছায়া, সে ছায়ায় সরলার দাঁড়াতে কোনো কষ্ট হয় না। অফিস টাইমে কলতলায় ভিড় থাকে, আশেপাশে মানুষের জটলা। ক্যান্টিনের সামনে উড়ন্ত মৌমাছির মতো গুনগুন করে মানুষ। সবার চোখ এড়িয়ে সরলা দেখে পরেশকে, পরেশও দেখে তাকে। ভ্রমর যেমন ফুলের দিকে তাকায়, পরেশের দৃষ্টিও ঠিক সেই রকম। কাল পরে স্টেশন অবধি গিয়েছিল বিনা কাজে। ৩ নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনটি এলো। গাড়ি ছাড়া না পর্যন্ত ঘুরঘুর করছিল সে, লুকিয়ে চড়িয়ে দেখছিল তাকে। এই লুকোচুরি ঢেউ তুলেছিল সরলার মনে। তাকাবো না করেও তার চোখ চলে যাচ্ছিল পরেশের দিকে, অথচ কারো কথা বলার সাহস নেই। পরেশ চোখ নামিয়ে নিয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে অফিসের দিকে। মালতী কাটা ছোড়ার মতো ছুড়ে দিল বক্র কথা। দেখ দেখ, ভেজা বেড়ালটা পালালো, কেমন তাকায় মাইরি, জীবনে মনে হয় কোনোদিনও মেয়ে দেখেনি। রূপা হাসতে হাসতে বলল, বড় সাহেবের পিয়ন, আমি ওকে চিনি। ও তো টাইপ 1-এ থাকি, বাবা মারা যাবার পর চাকরিটা পেয়েছে। তাহলে ও আমাদের মতন জল ঘাটে না। না না, ওর তো পাকা চাকরি, পাশ ফিটিও সব পায়। কমলা কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে মালতী রগর করে বলল, আমি তো ফেঁসে আছি, না হলে ওকে একটু খেলাতাম। ওর অমন বেড়ালের মতন তাকানোর উচিত শিক্ষা দিয়ে দিতাম। আমিও তো রেল কলোনির মেয়ে, মেয়েদের দিকে কিভাবে তাকাতে হয় শিখিয়ে দিতাম। সরলা মেনে নিতে পারল না মালতীর কথাগুলো। চিমটি কাটা কথাগুলো তার কিছুতেই সহ্য হচ্ছিল না। না থাকতে পেরে সে বলল, ও তো তোমাকে দেখেনি মালতী দি, তুমি তো ওকে দেখছিলে। ছেলেটাকে দেখে আমার কিন্তু খারাপ মনে হয়নি। তুই ছেলেদের কতটুকু চিনিস? ধমক খেয়ে চুপ করে গেল সরলা। আত্মসম্মানে ঘা খাওয়া মালতী রাগে ফুঁসে উঠে বলল, আমাকে ছেলে চেনাস নে? আমি অমন বহু পরেশকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছি। আলোচনার ঝগড়ার পর্যায়ে চলে যেত, কিন্তু সময় তা আর হতে দিল না। রূপা কবজি উল্টে ঘড়ি দেখে আটকে ওঠা গলায় বলল, এই রে, 2:10, চল চল, অনেক দেরি হয়ে গেছে। বাবুদের গোলা শুকিয়ে গেলে আমাদেরও শুকিয়ে মারবে। চারজন গেল চারদিকে। চাপা কলে টিফিন বক্সটা ধুয়ে নিল সরলা, আর দাঁড়ালো না। লম্বা বারান্দায় উঠে এসে সে একবার বড় সাহেবের ঘরটার দিকে তাকালো। মোটা পর্দা উঠছিল হাওয়ায়, নেম প্লেটে জল জল করছিল বড় সাহেবের হিন্দি ইংরেজি নাম। উইন্ডো কোলারের হাত চারেক দূরে টুলের ওপর বসেছিল পরেশ, খুব সতর্কিত হাব ভাব, যেন ঘন্টি বাজলেই সে ঢুকে যাবে সাহেবের ঘরে। সরলাকে দেখে বুনো হাওয়া বইল মনে, পাতলা একটা হাসি শুধু ঠোঁটে নয়, খেলে গেল সারা শরীরে। চোখের দৃষ্টি সমান্তরাল আলোর রেখা হয়ে ছুঁয়ে গেল সরলার চোখ দুটো। অমনি সেই একই কাঁপুনি বুকের ভেতর। গুড়ি গুড়ি ঘামে পিছল হয়ে যাওয়া হাতের তালু, নাকের ডগা
আর চিবুকের চারপাশ। কোনো মতে পাশ কাটিয়ে সরলা চলে গেল তার কাজের জায়গায়। সেকেন্ড হাফে কাজের চাপ কম, পেমেন্ট দিতে অনেকে হাফ শিয়ার নিয়ে ভেগেছে। কাঠের চেয়ারগুলো মূর্তি ভাঙা ফলক স্তম্ভের মতো ছড়িয়ে ছিটিয়ে দু একজন যারা ছিল তারা বাজার দর নিয়ে তর্ক শুরু করেছে। ঘরের একদম কোণের দিকে সিটটায় তিনজন ক্লাবে আড্ডা দেওয়ার মতো করে গোল হয়ে বসেছে। ওদের তর্কের কেন্দ্রবিন্দু খরা। লম্বা মতন বাবুটা সিগারেটে টান দিয়ে বলল, এখনই খরা ডিক্লেয়ার করা উচিত। আজ মনে হয় হোস্টেড ডে। গরমে চামড়াগুলো পুড়ে যাচ্ছে, রোদে যা ঝাঁঝ তাতে চোখ না পুড়ে যায়। কালো মতন বাবুটা বলল, এ সময় লু লাগলে আর রক্ষে নেই। তবু লুয়ের হাত থেকে বাঁচবার জন্য একটা উপায় আছে। বেরোনোর সময় বগলে কাঁচা পেঁয়াজ রাখলে লুয়ের বাবাও ফেল মেরে যাবে। তবে এ গরমে আম পোড়ার শরবত খেলে পেট ঠান্ডা থাকবে। দই এখন মাস্ট। দই খেলে তোর জন্ডিস হবে না। তৃতীয় জন একটু মোটাসোটা, ঘাড়ে গর্দানের চেহারা, বেশ ভারিক্কি গলায় বলল, চিন্তার কোনো কারণ নেই। আজকের কাগজ পড়েছিস? মৌসুমি বায়ুর ঢল নামলো বলে। হাওয়া অফিসের খবর, এই সপ্তাহের মধ্যেই বৃষ্টি নামলো বলে। বৃষ্টি হওয়ার কথাটা কানে যেতেই সাপের লেজে পা দেয়া ভয়ার্ত বালিকার চোখে তাকালো সরলা। বুকের ভেতরটায় কেউ বুঝি নখ ঢুকিয়ে দিল, এমন কষ্ট হলো তার। বৃষ্টি হলে তাপ জুড়বে পৃথিবীর, চারপাশে বইবে শীতল হাওয়া, আইঢাই করা মানুষ দম ফেলবে স্বস্তিতে। এ বড় সুখের কথা। তবু সুখী হতে পারে না সরলা। তার বুঝি চোখে বালি পড়েছে, কড়কড় করছে চোখের দৃষ্টি। শুধু একটু আরামের জন্য ছুটে বাইরে এলো সে। এক মাথা রোদের মধ্যে দাঁড়িয়ে সে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। দাউ দাউ করে মাঝ আকাশে জ্বলছিল সূর্য। রোদের অগ্নিরেখা বিঁধে যাচ্ছিল শরীরে। ধেয়ে আসা আগুনের হাওয়া যেন চিবিয়ে খেতে চায় কাঁচা মাংস। এত বড় আকাশে মেঘের কোনো চিহ্ন ছিল না, শুধু দু একটা কাক উঠছিল কাকা শব্দে। গাছের ঝিমন্ত পাতাগুলো নড়ছিল হাওয়ার ইশারায়। স্বস্তির শ্বাস ফেলে সরলা আবার ফিরে এলো তার বসার জায়গায়। আজ একটু তাড়াতাড়ি ঘরে ফিরবে সে। মন্টুর জন্য গগলস নয়, সে একটা কাপড়ের টুপি কিনে নিয়ে যাবে। এই চড়া রোদে ভাইয়ের মাথায় কোনো আচ্ছাদন নেই। ছাতা হারিয়ে ফেলে বলে মা তাকে কোনোদিন ছাতা দেয় না বাইরে ব্যবহার করার জন্য। মাইতিবাবুকে সব কিছু বলতেই তিনি রাজি হয়ে গেলেন। এয়ার কুলারে জল কমে গিয়েছিল। যাওয়ার আগে সরলা 2 বালতি জল ঢেলে দিল এয়ার কুলারের মাথায়। তারপর ব্যাগটা নিয়ে সে বেরিয়ে গেল স্টেশনের দিকে। স্টেশনের সামনে অস্থায়ী দোকানগুলো ভিড়ে ঠাসা। ওখানে রুমাল থেকে চশমা সব কিছুই পাওয়া যায়। রোদ এড়াতে কেউ রঙিন ছাতা মিলেছে মাথার উপর, কেউ বা ত্রিপল টাঙিয়েছে মাথার ছায়ার জন্য। তবু ছায়ার অভাবটা চোখে পড়ে সরলার। মন্টুর জন্য টুপি কিনে সরলা আর দাঁড়ালো না। 3টে ট্রেনটা একটু পা চালিয়ে হেঁটে গেলে সে পেয়ে যাবে। আজ আর পরেশের সাথে তার দেখা হবে না। বেচারি 6:30 ট্রেনের সময় নিশ্চয় আসবে। তাকে দেখতে না পেয়ে ফিরে যাবে মন খারাপ করে। সরলার কি মন খারাপ করছে না? ফুস করে একটা শ্বাস বেরিয়ে এলো বুক ভরে। হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে গেল সে। তার মনে হলো পরেশ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। ভালো করে চারপাশে তাকালো সরলা, কাউকে দেখতে পেল না সে। খুব খারাপ লাগলো। হাওয়াকার শূন্যতার পাল্লা যে বুকের ভিতরে অসুখী পাখির মতো ডানা ঝাপটাচ্ছে, এটা টের পেল সে। এর আগে কখনো তো এমন হয়নি। এই 19 বছরের জীবনে সে আভাস সে এর আগে অনুভব করেনি। রূপা তাকে খোঁচা মেরে বলেছিল, বলিস কি রে, এখনো তুই কোনো ছেলের দিকে তাকাসনি? আমি তো 14 বছর থেকে প্রেম করছি। তোর কথা আমি বিশ্বাস করি না। এ যুগে এমন বোকা মেয়ে আবার আছে নাকি? নিজের অক্ষমতার কথা সরলতাকে বোঝাতে পারেনি। সব ফুলে ভ্রমর আসে,
এমন তো নয়, কিছু কিছু ফুল ফুটে ঝরে যায়। পরেশ যদি তাকে অনুসরণ করত, তাহলে নিজেকে ধন্য মনে করত সে। ভেতরের অস্থিরতা অনেকটা কমতো। নাই বা হতো কথা, তবু তো চোখের দেখা দেখতে পেত সে। শূন্যতার মেঘ ক্রমশ পরাস্ত করছে তাকে। দ্রুত হাঁটতে হাঁটতে নিজেকে খুব একা মনে হচ্ছে তার। গাড়িটা লেটে ঢুকেছে বলে লেটে ছাড়বে। একটা পাখার তলায় দাঁড়িয়ে ঘাম শুকোচ্ছিল সরলা। কুচো চুলগুলো উড়ে এসে মুখের উপর পড়ছে। চ্যাটচ্যাটে ঘাম পুরো মুখটা ভরে উঠছে। পাখার নিচে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিল সরলা। আজ তার আনন্দের সীমা নেই। তার যে কোনোদিন অর্থ রোজগারের যোগ্যতা হবে, এটা সে কোনোদিনও ভাবেনি। ব্যাগের ভেতর টাকাগুলো সাজানো আছে যত্নে। খুব সাবধানে টাকাগুলো নিয়ে যাবে সে। লোকাল ট্রেনে পকেটমার চোট ছাচড়ের অভাব নেই। সারা মাসের কামাই হেলায় সে হারাবে না। মনে মনে এই সতর্কতা নিয়ে সরলা যখন ট্রেনে উঠতে যাবে, তখনই ওই পাশে পরেশের সাথে দেখা হয়ে গেল। সুস্বপ্ন দেখলে মানুষের যেমন সহানুভূতি হয়, মহাবিষ্ট আবেশ ঘিরে থাকে স্নায়ুতন্ত্র, সরলতারও ঠিক তেমনি অবস্থা। এই প্রথম নিজেকে অজান্তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। পুরো শরীর জোয়ার আসা নদীর মতো ফুলে উঠল ভালোবাসায়। যেন তীব্র খরা পেরিয়ে বহু কাঙ্ক্ষিত বর্ষা নেমেছে। এখন সরলা গোপনে ভিজছে। সুখের ইন্দ্রিয়গুলো বৃষ্টির ফোঁটা হয়ে মৃদু আঘাত করছে প্রতীক্ষিত ত্বকে। পরে সেই একই দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ওর চোখে কত কথা, সমস্ত কথা বুঝি কঠিন হয়ে ঝুলে আছে ঠোঁটে। এই বুঝি ভেসে যাবে নদীর এক পাড়, যে পাড়ে দাঁড়িয়ে আছে সরলা। এক্ষুনি ভেঙে যাবে ধৈর্যের বাঁধ। প্লাবিত হবে সে, সিক্ত হবে সে। পরেশ এগিয়ে এলো না। ফল দোকানটার পাশে দাঁড়িয়ে থাকলো রোজকার মতন। দৃষ্টি সুখের আনন্দটুকু সে নিতে চাইল বুক ভরে। একসময় ট্রেনটা ছেড়ে দিল ঝাঁকুনি দিয়ে। যতদূর দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকলো সে। পরেশ হাত নাড়ল না বিদায় জানাবার জন্যে। একটা পাথরের মূর্তির মতো সে চেয়ে থাকলো ক্রমশ অপসৃয়মান ট্রেনটার দিকে। ধরাবাঁধা এই জীবনের মাঝখানে বৈচিত্র্য বলতে পরেশের বুবার দৃষ্টির আপত্তি। সরলা ভেবে পায় না এর পরিণতি কোথায়। সে বুঝি চোরাবালির উপর ঘর বাঁধতে চলেছে, যা একদিন তলিয়ে যাবে ভাগ্যের নিষ্ঠুর ছলনায়। পরেশের সাথে তার সম্পর্কের সিঁড়ি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে। তারপর ওই অতলান্তিক অন্ধকার রাতে ঘুম না এলে বাইরে এসে দাঁড়ায় সরলা। অজস্র তারার ভিড়ে সে নিজে যেন একটা নিষ্প্রভ তারা। নিঝুম রাতের আকাশ মনের কোথাকে টেনে বার করে। যেমন কুড়ি থেকে ফুল ফোটে, সুগন্ধ ছড়ায়, তেমন পরেশ যেন তার মুখোমুখি এসে দাঁড়ায়। দ্বিধা কাটিয়ে বলে ওঠে, আমি তোমার পথ চেয়ে বসে আছি সরলা। ভগবান তোমাকে আমার জন্য সৃষ্টি করে পাঠিয়েছে। তুমি তাকাও, আমাকে ভালোবাসা দাও। এসো, দুজনের মাঝখানে অদৃশ্য দেয়ালটাকে সরিয়ে দিই। আমরা হেসে উঠি একই বৃন্তের ফুলের মতো। অন্ধকারে চমকে ওঠে সরলা। ঝিঝির একটানা ডাক কানের পর্দায় সুখের রিনিঝিনি বাজিয়ে মায়াবী হরিণ সেজে পালিয়ে যায়। সরলা মনে মনে বলে ওঠে, পরেশ, আমিও যে তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে চাই। কিন্তু বর্ষা নামলে তোমার সাথে আমার আর যে দেখা হবে না। আমার সামান্য চাকরিটা চলে যাবে তখন। এই ক্ষণিকের ভাব ভালোবাসা আমি তখন কিভাবে বাঁচিয়ে রাখবো? সেই দুঃখ যন্ত্রণার চেয়ে এই যন্ত্রণা আরো মধুর। নিজের সাথে সঙ্গোপনে প্রতিটা মানুষ কথা বলে। সরলা ভালোবাসার জালে আটকে গিয়ে আরো বেশি কথা বলে। প্রায় সে অন্যমনস্ক হয়ে পড়ে। ঘুমের ঘরে বিড়বিড় করে সে কি সব বলে। আশালতা মেয়ের মতিগতি বোঝে না। মাঝরাতে মেয়ের ঘুম ভাঙিয়ে সে শুধায়, কি হয়েছে রে তোর? চোখ ডোলে সরলা বলে, কই, কিছু না তো। কার সাথে কথা বলিস অমন করে?
মুহূর্তের জন্য বোকা হয়ে যায় সরলা। তারপর কথা ঘুরিয়ে নেয় সহজাত দক্ষতায়। অফিসে কত লোক, সবার সাথেই তো কথা বলতে হয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে যায় আশালতা। উঠোন জুড়ে ঠান্ডা ভেজা হাওয়া খেলা করে রাতের বেলায়। রাত জাগা পাখিরা ডানা ঝাপটায়। থেমে যায় ঝিঝির একটানা ডাক। কলা গাছের পাতাগুলো ভাসতে থাকে হরদম। বাঁশতলা থেকে ভেসে আসে কাঠব্যাঙের ডাক। আশালতা নিজের মুখে হাত বুলিয়ে তৃপ্তির শ্বাস ছাড়ে। সরলাকে বলে, আহ, কোথাও বুঝি বৃষ্টি হয়েছে? দেখ কি সুন্দর ভেজা হাওয়া। আমাদের গায়ে যদি একটু বৃষ্টি হতো। মায়ের কথা শুনে চিৎকার করে ওঠে সরলা। ও কথা বলো না মা, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কথা শেষ হয় না, ঘর থেকে ছুটে বেরিয়ে আসে উঠোনে। অন্ধকারে যতদূর চোখ যায়, তেড়ে ফুঁড়ে সে যেন দেখতে চায় ভাসমান মেঘের বংশকে। হাওয়া এসে স্পর্শ দিয়ে যায় আর্দ্রতার। পিছন পিছন আসে আশালতা। মেয়ের হাবভাব দেখে তার মনে সন্দেহের মেঘ ওড়ে। সবে শুধোয়, হ্যাঁ রে, বৃষ্টি হলে তোর এত ভয় কেন? সরলা ডুগরে ওঠে, ভাবু, আমার চাকরিটা যে চলে যাবে। তোর চাকরিটা কি কাঁচা রং যে বৃষ্টি হলে ধুয়ে যাবে? মায়ের প্রশ্নকাতর মুখের দিকে তাকিয়ে কোথা খুঁজে পায় না সরলা। শুধু অনর্থক কেঁপে ওঠে ঠোঁট। ও ও তুমি বুঝবে না মা। পরের দিন বৃষ্টি নামে ঝমঝমিয়ে। মেঘের যা রং, তাতে সহজে থামবার নয় এই বৃষ্টি। স্টেশন থেকে আসতে শাড়ি ভিজে গেল সরলার। অফিসে ঢুকতেই মাইতিবাবু তার দিকে সহানুভূতির দৃষ্টি মেলে তাকালেন। আর হয়তো তোকে কষ্ট করে আসতে হবে না, তোর চাকরি বড়জোর 1 সপ্তাহ। সরলা কোনো কথা না বলে অফিস ঘরের কোনায় রাখা টুলটায় গিয়ে বসলো। আর্দ্র আবহাওয়ায় সে ঘেমে উঠেছিল দরদরিয়ে। বড় সাহেবের ফাইল নিতে এসে পরেশ চোরা চোখে একবার দেখলো সরলাকে। আজ ওর ঠোঁটে বিশ্বজয়ের হাসি, কোনো ক্লান্তি নেই। করার নিস্তেজ চোখ থেকে যেন দুধে বেরোচ্ছে ওর। পরেশ চলে যাওয়ার পর সরলা ভাবছিল তার নিজের কথা। সে একটা বুনো ফুল। বুনো ফুল কি ঠাকুরের সেবায় লাগে? ফুটেছে, ফুটেই হয়তো ঝরে যাবে। যেটুকু সুগন্ধ তার আভাস কি কেউ পেয়েছে? পায়নি। পরেশের চোখ দেখে তার মনে হলো, কাল রাতের বৃষ্টি যা ক্ষতি করতে পারেনি, পরেশ বুঝি তার চেয়েও অধিক ক্ষতি করে গেল। সে হেরে গেল পরেশের কাছে, প্রকৃতির কাছে। বর্ষা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধুয়ে মুছে সাফ করে দিল। এখন পায়ের তলায় জল, মাথার উপর বৃষ্টির ফোঁটা। রোদ মুখ লুকিয়েছে মেঘের ঘরে। এই হেরো মুখ সে কোথায় লুকোবে? জলে পা ছুঁয়ে সরলা অভ্যাস মতো পিছন ফিরে তাকালো। সে ভেবেছিল পরেশ হয়তো আসবে না, হেরে যাওয়া রৌদ্রের মতো নিজেকে গোপন করে রাখবে মেঘের আড়ালে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ভুল ভেঙে গেল তার। প্রতিদিনের মতো ফল দোকানের সামনে পরেশকে দেখতে পেল সে। সেই উদলে ওঠা দুধের মতো হাসি, চোখে সবুজ অরণ্যের ঘন ছায়া, দোদুল্যমান লতা গুল্মের ইশারা ছিল সেই চোখে। নির্ভরতার রং যে কত গাঢ় হয় তা প্রথম পরেশের চোখে দেখতে পেল সরলা। দেখতে দেখতে দু চোখ জলে ভরে গেল। দুগাল ভিজিয়ে নামলো সেই জলের ধারা। প্রকৃতির বর্ষণের সাথে মিলে মিশে একাকার হয়ে গেল শরীরের নিঃসৃত অশ্রুকণা। পরেশ দু চোখ ভরে দেখল জলকুমারী হৃদয় ছেয়ে থাকা ভালোবাসার জলকণা। সৃষ্টি রক্ষায় জলের অবদান উল্লেখনীয়। এই প্রথম এগিয়ে এলো পরেশ। তার বোবা ঠোঁট থেকে গুঞ্জন উঠল ভ্রমরের। এই প্রথম ফুল হয়ে গেল সরলা। এই প্রথম সে ভ্রমরকে বলল, আমাকে ছুঁয়ে দাও, আমার সবকিছু তোমার। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি অনিল ঘোড়াইয়ের লেখা জলকুমারী।
এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন।